নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি পম্পি। শুরু করছি বেঙ্গল লাইন। প্রত্যাশিতভাবেই কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জিতেছে তৃণমূল কংগ্রেস। 50,000-এর বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ। জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী, বাবার থেকেও বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে বিজেপি, তৃতীয় স্থানে কংগ্রেস। কালীগঞ্জে ভোট শতাংশ কমলো বিজেপির, ভোট শতাংশ বাড়লো কংগ্রেসের। আপনাদেরকে দেখাচ্ছি সেই সেলিব্রেশনের ছবি, জয়োল্লাসের ছবি তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের। এবার আপনাদেরকে ভোটের ফলাফল দেখাবো। তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ পেয়েছেন 1,02,759টি ভোট। বিজেপি প্রার্থী আশিস ঘোষ পেয়েছেন 52,710টি ভোট। কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ পেয়েছেন 28,348টি ভোট। নোটায় ভোট পড়েছে 2,502। তৃণমূল প্রার্থী পেয়েছেন মোট ভোটের 55.15%। আপনাদেরকে দেখাচ্ছি তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি ভোট পেয়েছেন 1,02,759 ভোট। বিজেপি প্রার্থী আশিস ঘোষের প্রাপ্ত ভোট 52,710। কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ পেয়েছেন 28,348 ভোট। আলিফা আহমেদ জয়ী হয়েছেন 50,049 ভোটে। এবার আপনাদেরকে দেখাচ্ছে তৃণমূল প্রার্থী পেয়েছেন মোট ভোটের 55.15%। আশিস ঘোষ পেয়েছেন মোট ভোটের 28.29%। কাবিল উদ্দিন শেখ, যিনি কংগ্রেস প্রার্থী, তিনি পেয়েছেন 15.21%। 1.34% ভোট পড়েছে নোটায়। আপনাদেরকে দেখাচ্ছি জয়োল্লাসের ছবি, তৃণমূল কংগ্রেস কর্মীর সমর্থকদের জয়োল্লাসের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি সুমন মজুমদার। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিপুল জয় শাসক দল তৃণমূল কংগ্রেসের। 2026-এর নির্বাচনের আগে এই উপনির্বাচন ছিল সমস্ত রাজনৈতিক দলের কাছে একটা অ্যাসিড টেস্ট। আজ এই গণনার পর কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ 49,755 ভোটে জিতেছেন। দ্বিতীয় স্থানে এসছেন বিজেপি, তৃতীয় স্থানে এসছেন বাম কংগ্রেস জোট। প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ এই কালীগঞ্জ বিধানসভার বিধায়ক ছিলেন। তার মৃত্যুর পর এই উপনির্বাচন হয়। তৃণমূল কংগ্রেস তার কন্যা আলিফা আহমেদকে প্রার্থী করেন, আর ব্যাপকভাবে জয়। 2021 সালে তিনি জিতেছিলেন নাসিরউদ্দিন আহমেদ 46,987 ভোটে। তার ভোটকেও ছাপিয়ে গিয়েছে তার কন্যা আলিফা আহমেদ। তাই 26-এর নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের কাছে বড় জয় এবং সাফল্য। আগামী দিনে এই নির্বাচনের জয়ের ধারাকে অব্যাহত রাখতেই প্রস্তুতি নেবে তৃণমূল কংগ্রেস। কালীগঞ্জ থেকে ক্যামেরায় অমিত সরকারের সঙ্গে সুমন মজুমদার, নিউজ টাইম। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। আপনাদেরকে দেখাচ্ছি তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের তাদের জয়োল্লাসের ছবি। আজ সকাল থেকে যখন ভোট গণনা শুরু হয়, সেই ভোট গণনার শুরু থেকেই দেখা যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ তিনি এগিয়ে রয়েছেন। তারপরে এই বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে যায় আলিফা আহমেদ 50,049 ভোটে জয়ী হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ রয়েছেন, তার দলের সদস্যদের সঙ্গে ভিক্টরি সাইন দেখাচ্ছেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ভোটের ব্যবধানে বাবা নাসিরউদ্দিনকেও ছাপিয়ে গিয়েছেন আলিফা আহমেদ। 50,049 ভোটে জয়ী হয়েছেন তিনি।
জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। জয়ের পরে কি জানিয়েছেন শোনাবো। আমি যে খবরটা পেয়েছি অ্যাপ্রক্স 49 সামথিং, তো ফাইনাল খবরটা ডিক্লেয়ার হবে। 1,01,000 মতো আমি ভোট পেয়েছি অ্যাপ্রক্স। বিজেপি পেয়েছে 52 সামথিং, আর 30,000 সামথিং পেয়েছে। আমি অ্যাপ্রক্স দিচ্ছি সবকিছু, ফাইনালটা কিছুক্ষণ পর ডিক্লেয়ার। আগের বারের থেকে পোলিং কম হলো, তাও মার্জিন বাড়লো কি করে? বাবার মার্জিন ছাড়ালেন কি করে? আগের বারের থেকে তো পোলিং কম হলো প্রায়। সবটাই মানুষের ভালোবাসা এবং দিদির উন্নয়নের প্রতি মানুষ রায় দিয়েছে। কাদের ভোট আপনাদের কাছে? সমগ্র কালীগঞ্জবাসীর ভোট আমার কাছে এসছে, মানুষ আশীর্বাদ করেছে, মানুষ কোথাও না কোথাও একটা আস্থা এবং ভরসা রেখেছে, তো সেই জন্য মানুষকে অনেক অনেক ধন্যবাদ। আর এই যে বাম এবং বাম কংগ্রেসের সঙ্গে আমরা দেখলাম বিজেপির টাই কম্পিটিশন হচ্ছে, তো বিজেপি কি হিন্দু ভোটটা পুরোটা পেয়েছে? শুভেন্দু অধিকারী বারবার বলে যাচ্ছে যে হিন্দু ভোট। আমার মনে হয় না, আমরাও প্রচুর হিন্দু ভোট পেয়েছি। আর বাংলার মানুষ, কালীগঞ্জের মানুষ সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেবে না। আগামী দিনে উন্নতি নিয়ে কথা হোক, তারা যদি কাজ করতে পারে তারপরে মানুষের কাছে যান, শুধুমাত্র ধর্ম নিয়ে ভোট দেওয়া না চায়। আর আমি একটা উদাহরণ দিতে চাই, আমাদের একটা অঞ্চল আছে কালীগঞ্জ, কালীগঞ্জে ভোট পরবর্তী হিংসার বলি হয়েছে এক নাবালিকা। কিভাবে ঘটলো এই ঘটনা, এই মর্মান্তিক ঘটনা, জানাবো একটা বিরতির পরে। উপনির্বাচনের গণনাতেও ঝরল রক্ত। যখন তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি জয়ী হচ্ছেন, সেই সময় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা সেলিব্রেশনে মেতে উঠেছিলেন। আর তারপরেই দেখা যায় বোমার আঘাতে মৃত্যু 10 বছরের নাবালিকার। ফল প্রকাশের আগেই বোমাবাজির অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে করে বোমাবাজি। পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে, দাবি করেছেন এসপি। ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। কালীগঞ্জে উপনির্বাচনের ভোট গণনা চলছিল। ভোট গণনায় যখন মোটামুটি স্পষ্ট হয়ে যায় উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ, তারপরেই দেখা যায় একের পর এক বোমাবাজি, বোমার আঘাতে মৃত্যু 10 বছরের নাবালিকার। সেই ঘটনায় পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই যে মোলান্দি গ্রাম, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেই এই যে বাড়িতে সেখানে বোমা ছোড়া হয় এবং পরপর বেশ কয়েকটা বাড়িতে বোমা ছোড়া হয়। সেখানে কিন্তু এই বাড়ির যে উঠোন, আমি দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে, যে দেখতে পাচ্ছ যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে এখানে সে দাঁড়িয়েছিল, সেই বোমাটা কিন্তু তার গায়ে এসে লাগে একদম গলার কাছে। ঘটনাস্থলেই কিন্তু সে লুটিয়ে পড়ে এবং তার মৃত্যু হয়। এরপরে যেটা ঘটনা, যেটা পরিবারের লোক এবং এলাকার মানুষ বলছেন যে এই এলাকাটা সিপিএম এর সমর্থক তারা রয়েছেন, যেহেতু নির্বাচনের আজকে ফল ঘোষণা হচ্ছে, সেখানে অনেক অংশে তৃণমূল এগিয়ে এবং তারপরে যখন জয় নিশ্চিত, সেই সময় কিন্তু একটা ব্যাপক গন্ডগোল হয় এবং সেখানে বোমাবাজি করা হয়। সেই বোমার আঘাতেই কিন্তু 10 বছরের নাবালিকা, চতুর্থ শ্রেণীর ছাত্রী, তার মৃত্যু হয়েছে ভোট হিংসায়। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ তার মা যথেষ্ট শোকার্ত হয়ে পড়েছে এবং ঘটনাটি তার সামনেই কিন্তু ঘটেছিল। আমি একটু জানার চেষ্টা করব বিষয়টি নিয়ে। দেখো কি করে হয়েছে। আমার চোখের সামনে আমি হাত ধরে আছে, ওই দিক দিয়ে ওর বাপ বাইরে থাকে, সে বাইরে আছে। ওই আমার মেয়ে ফুল গাছ সারাদিন শুধু ফুল করে বেড়াবে, ফুল গাছ লাগাইছে। ওর আব্বু ফোন করে বলছে, লাই গো খেপি কই গো, বলছে খেপি ওদেরকে ফুল গাছ লাগাইছে। বলছে আর লাগাইতে হবে না গো, গা ধুইলে আমরা 1টা বাজে, আমার নামাজ পড়া হয়ে যায়, 12টার সময় ভাত হয়ে যায়, গাটা ধুই আমি নামাজ পড়ি, খেয়ে দেয় 1টার সময় আমি শুয়ে পড়ি। আর আমি দুনিয়া দেখিনি, সেই 4টের আজান দেয় তখন আমি ঘুম থেকে উঠে আমি মেয়ে বললুম, মা গা ধুইতে যাবো, আমাকে সাঁতার শিখাবা, সবাই সাঁতার জানে মা।
আমি তাই বলে লিখে যাচ্ছিলাম ঘাটে, তারপরে ওই পর্যন্ত গেছি, ওইখানে এত লোক, আমি আর জানিনি মারামারি হয়েছে। আমি বলছি পটকা ফাড়ছি, সারাদিন পটকাই ফাড়ছি, পথে কি হয়েছে তার জানিনি। কারা কারা মারলো কারা? ও গো সে টিকলি স্বামী মানু আরো জানে গো। কোন দলের টিএমসি দলের গো। আপনারা কোন দল? তাকে বললো গো, ও বুলা শিশুকে এখানে মেরেছে গো। আপনারা কোন দলের সমর্থন করেন? আমি তো দল তো আমার স্বামীরা করে না, সারা জীবন বাইরে থেকে ভোটটা দিই, নাইলে বলবি কার্ড থাকবি না, দেশে থাকতে দিবে না, ভোটটা দিতে হয়। আমাকে বলবি ভোট চলে। চাঁদঘর মোলান্দি গ্রামে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। সেই গ্রামে একেবারে যেই সময় ঠিক ঘড়ির কাঁটা একটা কিছু পর একদম আলিফা আহমেদ যখন গণনা চলছে, বেশ কিছু ভোটে এগিয়ে রয়েছে, তখন তৃণমূল সমর্থক তারা বিজয় উল্লাস করতে করতে এসে একেবারে এই মোলান্দি গ্রামে সিপিএম এর যারা সমর্থক তাদের বাড়িতে ঢুকে ঢুকে বোমা মেরেছে এবং এই বোমা মারতে মারতে চলে যায় তামান্না খাতুনের বাড়ির দিকে। আর তারপরেই সে দাঁড়িয়েছিল সেখানে মায়ের সাথে, তার গায়ে লাগে সেই বোমা, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। প্রায় অন্তত 20 থেকে 25টা বাড়িতে এইভাবে বোমা চার্জ করা হয়েছে, বেশ কয়েকজনকে মারধরও করা হয়েছে। অনেকেই সেই সময় বাড়িতে ছিলেন না, বিশেষ করে পুরুষরা, কারণ মাঠে সকলে কাজ করেন, এখানে চাষ করেই সকলে খান, সেক্ষেত্রে অনেকেই বাড়িতে ছিলেন না এবং এই বিজয় উল্লাস করতে করতে একের পর এক বাড়িতে কিন্তু এইভাবে বোমা মারা হয়েছে। এখনো পর্যন্ত সেই বোমার যে চিহ্ন, অর্থাৎ দেখা যাচ্ছে যে এই গলির মধ্যে ঢুকে একেবারে বাড়ির গলিতে ঢুকে এই যে এইভাবে বোমা ছোড়া হয়েছে, ঘরের ভিতরে ঢুকে পাশাপাশি ভাঙচুর করা হয়েছে, ঘর থেকে শুরু করে বিভিন্ন দেওয়াল এবং টালি আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, যে একেবারে টালি সেগুলোতে ইট পাটকেল ছোড়া হয়েছে, বোমা সঙ্গে বোমা। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন হয়েছে এবং স্বভাবতই ভোট পরবর্তী এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে, বাকিদের খোঁজ চলছে দাবি করেছেন পুলিশ সুপার। কি দাবি পুলিশ সুপারের, কি বলেছেন শোনাবো। আজকে একটা খুব দুর্ভাগ্যজনক একটা ঘটনা হয়েছে, যেটাতে একটা 13 বছর মেয়ে আহত হয়ে মারা গেছে। তো সেই জন্য আমরা অলরেডি আছেন, আমাদের পুলিশ অ্যাকশন স্টার্ট করেছেন, আমরা নিশ্চয়ই মানে স্ট্রিক্ট অ্যাকশন নেব। ওটাতে অলরেডি একজন যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে, একজন সাসপেক্ট অ্যারেস্ট হয়েছে। আর এখানে আগেও আছেন মানে বম্বিংয়ের কেস হয়েছিল 2023 সালে, এখানে দুটো লোকাল ট্রাইবাল গ্রুপস আছে, তার মধ্যে যে ইস্যুগুলো থাকে তার মধ্যে ওটাই মোটিভ হতে পারে বলে আমাদের প্রিলিমিনারি অ্যাসাম্পশন। 2023 সালেও আগে একটা বম্বিংয়ের ইনসিডেন্ট হয়েছিল, যেটাতে আমাদের লোকাল ওসিও ইনজোর্ড হয়েছিল। তখন খুব খারাপ ইনসিডেন্ট। আমরা পুলিশের আর পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের তরফ থেকে এটাই আমাদের পুরো আশ্বাসন দেব কি যারা এটা এই যে ঘটনা ঘটিয়েছেন ওদেরকে আমরা প্রপার শাস্তি দেব। এই প্রসঙ্গে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় কি বলেছেন শোনাবো। একটি রাজনৈতিক দলের বিজয় উল্লাস যদি একটি কোনো বাচ্চা মেয়ের প্রাণ কেড়ে নিচ্ছে, তাকে বিজয় উল্লাস বলে না, তাকে গুন্ডাগিরি বলে। আর পশ্চিমবঙ্গে এই গুন্ডা রাজ সরকারি মদতে, পুলিশের মদতে, প্রশাসনের মদতে, রাজ্যের শাসক দলের মদতে চলছে একদম প্রকাশ্যে। গুন্ডা রাজ খতম করার লক্ষ্যেই পশ্চিমবঙ্গে প্রতি বুথে লড়াইটা চলবে। এই ঘটনা নিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনবো। আজকে টিএমসি পার্টি যে দুষ্কৃতীদের পার্টি, ক্রিমিনালসদের পার্টি, অ্যান্টি সোশ্যালদের পার্টি, সেটা আরেকবার করে প্রমাণ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মুখ্যমন্ত্রী বলেন যেখানে যেখানে বোম বারুদ সেগুলোকে কনফিসকেট করতে হবে, ধরতে হবে, পুলিশকে বলেন। আর আজকে দেখা যাচ্ছে যে যেখানে বাই ইলেকশনের রেজাল্ট, একটা ছোট্ট ফুলের মতো শিশু, একটি সংখ্যালঘু সম্প্রদায় ক্লাস 4-এ পড়ে একটি বাচ্চা মেয়ে, যার কোনো সম্পর্কে সে জানলই না যে তার প্রাণ নিয়ে নেওয়া হলো কেন। এখানে বড় বড় কথা বলা হয়, কিন্তু অনুব্রত মণ্ডল যখন পুলিশের মাকে আর স্ত্রীকে বলে বিছানায় নিয়ে আয়,
তার সাথে বিছানা শোভত, তার কোনো শাস্তি আজ অব্দি হয়নি। এই ছোট্ট মেয়েটার প্রাণ গেছে, এরও শাস্তি হবে না। পুলিশ ওইটাই করছিল যেটা মুর্শিদাবাদে করছিল, শামশেরগঞ্জে পুলিশ ওইটাই করছিল যেটা বোলপুরে করেছে, পুলিশ ওইটাই করেছে যেটা মহেশতলায় করেছে, ওটাই করছিল। দাঁড়িয়ে থেকে দেখছিল, তাবেদারি করছিল। শিরদাঁড়াটা নেই তো, পুলিশ এখন জেলিফিশ, শিরদাঁড়া নেই, বেঁচে দিয়েছে। এখন সময় আরো একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। নবান্নের ডেপুটেশন চাকরি হারাদের চাকরির পরীক্ষায় বসবেন না যোগ্যরা, যোগ্য অযোগ্য তালিকা আলাদা করতে হবে, ওয়েমার শিটের মিরর কপি প্রকাশ করতে হবে, দাবিতে অনড় চাকরি হারারা। ভিক্ষা দিয়ে গেছে 50 টাকা, আপনারাও 1 টাকা দেবেন নাকি? অব্যাহত চাকরি হারাদের আন্দোলন, এবার বাটি হাতে বিক্ষোভ তাদের। সোমবার ধর্মতলা মেট্রো চ্যানেলের সামনে বাটি হাতে নিয়ে অবস্থান বিক্ষোভ করেন তারা। কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওঠে চোর স্লোগান। শিক্ষাকর্মীদের পারে নাই, কারণ যোগ্য অযোগ্যদের দিতে চেয়েছে, পারে নাই। আজকে আপনি ভিক্ষা দিয়ে গেলেন, এই তো খুব লজ্জার। এই লজ্জার, করুণ লজ্জার ইতিহাস। মমতা ব্যানার্জি আপনাদের পরিযায়ী শ্রমিক বানাতে চাইছে। আপনার মুখে দাঁড়ান ভাই, দিন ভিক্ষা দিন, আমাদের লাজ লজ্জা চলে গেছে ভাই। 2016 এসএসসি নিয়োগে দুর্নীতি সামনে আসার পর থেকেই 22 লক্ষ ওএমআর শিটের মিরর ইমেজ ও যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবি উঠছে। দাবি আরো জোরালো হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পর। এরপর থেকে টানা আন্দোলনে চাকরি হারা। একদিকে সেন্ট্রাল পার্কের সামনে চলছে তাদের অবস্থান, অন্যদিকে চাকরি হারাদের অন্য একটি অংশ নানান কর্মসূচি নিয়ে চলেছে। ধর্মতলায় চাকরিহারাদের একাংশ অবস্থান বিক্ষোভ করছে। সোমবার 2 সদস্যের প্রতিনিধি দল নবান্নে গিয়ে মুখ্য সচিবের কাছে ডেপুটেশন জমা দেন, সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার আর্জিও জানান। পুলিশ মন্ত্রীর নাম কি? পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। এইসব ছলচাতুরি এই পুলিশকে দিয়ে করছে, ছলচাতুরি করছে, ঠিক আছে? পুলিশ মন্ত্রী সব করছে, ওইসব চালাকি আমরা জানি। আমরা মমতা ব্যানার্জির কোলে বড় হওয়া ছেলে, মমতা ব্যানার্জির চালাকি আমরা জানি। এদের মুখ্যমন্ত্রী বাটি ধরিয়ে দিয়েছে, কেন ভাত নেই, ভিক্ষা চাওয়ার জন্য এটা নিয়ে আসা না হয়নি। মুখ্যমন্ত্রী ভাবছে কি লক্ষ্মীর ভান্ডার আমাদের ভিক্ষা চাইতে এসছে। হ্যাঁ, মমতা ব্যানার্জি আজকে এই বাটি ধরিয়েছে, এদের ভাত নেই, এদের ভাত নেই, এদের সন্তানের মুখে ভাত নেই, এদের সন্তানদের মুখে ভাত নেই। এর জন্য দায়ী কে? মমতা ব্যানার্জি। আমরা সেই জন্য বাটি নিয়ে এসেছি। মমতা ব্যানার্জি ভাতা দিতে পারেনি, কারণ যোগ্য অযোগ্য দিতে চেয়েছে, মানুষ ভিক্ষা দিয়েছে। দেখতে পাচ্ছেন 50 টাকা আর 20 টাকা। হ্যাঁ, রাজ্যের মুখ্যমন্ত্রী এই লজ্জা নিয়ে পদত্যাগ করা উচিত। রাজ্যের মুখ্যমন্ত্রী এই লজ্জা সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আমাদের সাথে আলোচনায় বসা উচিত। দম্ভ দেখাচ্ছে। আগামী 14 জুলাই বাস্তিল দুর্গ যেদিন গুড়িয়ে গিয়েছিল, সেই দিন আমরা নবান্নকে গুড়িয়ে দেবো। ম্যাডাম, আমি আপনাকে বলছি, আমরা যদি সেটা করতে না পারি, আমরা আপনার চ্যানেলে আর মুখ দেখাবো না। সোমবার বিধানসভা ভবনে অধ্যক্ষের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল চাকরিহারাদের, কিন্তু বিধানসভা মুলতবি হয়ে যাওয়ায় সেই কর্মসূচি স্থগিত রাখেন চাকরিহারারা। পরিবর্তে নবান্নে ডেপুটেশন জমা দেওয়া হয়। তবে ডেপুটেশনই শেষ নয়, চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার শপথ নিচ্ছেন তারা। নিউজ টাইম। এখন নিচ্ছি আরো একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ক্রেতা সেজে গাজার থেকে হানা দেয় পুলিশ। হাওড়া জগৎ বল্লভপুরে সেখানেই পুলিশের হানা, গাজার থেকে ঘটনায় গ্রেফতার করা হয়েছে 3 জনকে। তবে এখনো পর্যন্ত পলাতক গাঁজা বিক্রেতা। হাওড়া জগৎ বল্লভপুরের একটি গাজার থেকে হানা দেয় পুলিশ। হাওড়া জগৎ বল্লভপুরের ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন। চাঁদনি মোড় থেকে গ্রেফতার করে 3 জনকে, পলাতক গাঁজা বিক্রেতা। প্রতিবেদন দেখুন আমাদের প্রতিনিধি শান্তনু করণের সঙ্গে। জগৎবল্লভপুরের চাঁদনি মোড় এলাকায় মুন্সিরহাটের বিভিন্ন জায়গায় অনৈতিক কাজকর্ম চলে, এই অভিযোগ পুলিশের কাছে ছিল। মুন্সিরহাট চাঁদনি মোড়ে একটা গাঁজার ঠেক চলছিল, সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। পুলিশের চাপে পড়ে সেই ঠেক বন্ধ হয়ে যায়, কিন্তু সম্প্রতি আবার সেই ঠেক চালু হয়েছে এমন খবর পুলিশের কাছে পৌঁছয়। এবং পুলিশ সেই মতো সেখানে, যেহেতু প্রাকৃতিক দুর্যোগ চলছিল, সেই সময় পুলিশের পরনে ছিল
ফলত সেই গাঁজার থেকে যখন রেড হয়, হানা দেয়, সেখানে যারা গাঁজার থেকে উপস্থিত ছিল তারা কেউ বুঝতে পারেনি যে পুলিশ হানা দিয়েছে সেখানে, এবং সেই সুযোগেই পুলিশ ধরপাকড় শুরু করে। তবে মূল যে গাঁজা বিক্রেতা সে সেখান থেকে পলাতক হয়, পুলিশ সূত্রে এমনটাই জানানো হয়েছে। 3 জনকে সেই ঠেক থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়, এবং এরপরেও সেই ঠেক বন্ধ হয় কিনা সেটাই এখন দেখার। হাওড়া থেকে শান্তনুকরণ, নিউজ টাইম। বর্ষার শুরুতেই জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে ঘাটালে। সেই অবস্থার উন্নতি হয়েছে না অবনতি হয়েছে জানাবো একটা বিরতির পরে। ফি বছরে ফের বন্যায় ভেসেছে ঘাটালের বিস্তীর্ণ এলাকা। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হলেও কবে জল যন্ত্রণা নিয়ে মুক্তি, এ নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। এ ব্যাপারে রাজ্য সরকার এবং ঘাটালের সাংসদকে বিরোধীদের পক্ষ থেকে করা হয়েছে নিশানা। যদিও কেন্দ্রকে নিশানা করে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পাল্টা পোস্ট করে সাফাই দিয়েছেন সাংসদ দেব। নিম্নচাপের জেরে টানা বৃষ্টি এবং ডিভিসি জল ছাড়ায় পশ্চিম মেদিনীপুরের ঘাটালের একাধিক জায়গা জলের তলায়। ফি বছরে ঘাটালের মানুষের এই দুর্দশা নতুন কিছু নয়। জল যন্ত্রণা থেকে রেহাই পেতে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের দাবিতে দীর্ঘদিন ধরে কেন্দ্রের কাছে আর্জি জানিয়ে আসছিল রাজ্য সরকার। গত লোকসভা নির্বাচনের আগে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে কেন্দ্রের কাছে তদবিরের আশ্বাস দিয়েছিলেন সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। যদিও পরে কেন্দ্রের দিকে না তাকিয়ে প্রকল্পটি রূপায়ণের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। বাজেটে বরাদ্দ করা হয় অর্থ। সম্প্রতি শুরু হয়েছে কাজও। কাজ শেষ হওয়া নিয়ে ভিন্ন মত সাংসদ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সাংসদ দীপক অধিকারী ওরফে দেব যখন বলছেন কাজ শেষ হতে 4 থেকে 5 বছর লাগবে, তখন মুখ্যমন্ত্রী বলছেন 2 বছর। আর এই নিয়ে ঘাটালের মানুষের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। রাজ্য সরকার এবং শাসক দলকে নিশানা করতে ছাড়েনি বিরোধী শিবির, মিথ্যাবাদী বলে করেছে কটাক্ষ। লোকসভা ভোটের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটালে গিয়ে বলেছিলেন যে আগামীবার বন্যার সময় ঘাটাল মাস্টার প্ল্যান কমপ্লিট হয়ে যাবে, বন্যাতে ঘাটালবাসী কোনো দুঃখ দুর্দশার সম্মুখীন হতে হবেন না। তো এখন তাহলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার যদি কথার দাম না থাকে, মানে তিনি এক কথা যদি মিথ্যেবাদী হন, তাহলে গোটা পার্টিটার কী অবস্থা? তাহলে ভাবুন, মিথ্যেবাদীদের পার্টি হবে মনে হচ্ছে। এর থেকে তো ভালো কিছু বলা সম্ভব নয় আমার পক্ষে। আবার কিছু বললে কেস করেন ওরা, নিজেরা না পারলে অন্য কাউকে দিয়ে মামলা করান। দেখুন, দীপক অধিকারী বলছে যে মাস্টার প্ল্যানের কাজ শেষ করতে গেলে 4 থেকে 5 বছর লাগবে। ওনার দলের মুখ্যমন্ত্রী বলছে 2 বছর। প্রথমে এটাই তো আমরা বুঝতে পারছি না কে ঠিক। আসলে ওনার দুর্বলতা, ওনার সরকারের দুর্বলতা ঢাকার জন্য এই ধরনের মিথ্যা কথা বলছে। যদিও ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ নিয়ে সাফাই দিতে ভোলেননি সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি। দীর্ঘদিন সংসদে সরব হওয়া সত্ত্বেও প্রকল্পটি রূপায়ণ না হওয়ার পিছনে কেন্দ্রের গড়িমসিকে দায়ী করেছেন। বর্তমানে রাজ্য সরকার এই প্রকল্পটি রূপায়ণে এগিয়ে এসেছে বলে জানিয়েছেন। রাজনৈতিক এই তরজার মধ্যেও ঘাটালের মানুষ কিন্তু চাইছেন শীঘ্রই শেষ হোক ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। জলযন্ত্রণা থেকে মুক্তি চাইছেন তারা। নিউজ টাইম। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো সংকটজনক হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর এবার প্রতিশোধের হুমকি ইরানের। ইরানের শাসক পাল্টানোর প্রচ্ছন্ন বার্তা মার্কিন প্রেসিডেন্টের। এরই মধ্যে শান্তির বার্তা শোনা গেল ইসরায়েলের প্রতিনিধির মুখে। মার্কিন যুক্তরাষ্ট্রের 25 মিনিটের অপারেশন ইরানের 3 পরমাণু গবেষণা কেন্দ্রে, ফোর্দো, নাতানস এবং ইস্পাহান পরমাণু গবেষণা কেন্দ্রে বাংকার বাস্টার বোমা ফেলে B-2 স্টেলথ বম্বার, যার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে মার্কিন মিলিটারি ফোর্সের পক্ষ থেকে। The U.S. protection package employed high-speed suppression weapons to ensure safe passage of the strike package, with fighter assets employing preemptive suppressing fires against any potential Iranian surface-to-air threats. মার্কিন হামলার পরেই পাল্টা হুমকি আসে ইরানের পক্ষ থেকে। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র হুমকি দেন, যুদ্ধের শুরুটা করেছেন ট্রাম্প, শেষ করবে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র জোরালো প্রত্যাঘাতের জন্য প্রস্তুত থাকুক, হামলাকারীদের পালানোর পথ নেই। একই সুর শোনা গিয়েছে ভারতে নিযুক্ত ইরানের হাই কমিশনারের কণ্ঠে।
The United States and Zionist regime have committed a grave violation of the UN Charter, international law, and the NPT by attacking Iran's peaceful nuclear facilities. হামলার পরেই পেন্টাগন জানায় ইরানের সঙ্গে সংঘাত তারা আর বাড়াতে চায় না। মার্কিন রাষ্ট্রপতি সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন। সেই পোস্টে ইরানের শাসক পাল্টানোর প্রচ্ছন্ন বার্তাও রয়েছে। ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, যমনা বদল কথাটা হয়তো ঠিক নয়, কিন্তু ইরানের বর্তমান শাসকরা যদি ইরানকে গ্রেট বানাতে না পারে তাহলে কেন যমনা পাল্টাবে না? আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছেন ভারতে অবস্থিত ইসরায়েলের রাষ্ট্রদূত। তিনি বলেছেন, হামলা পরবর্তী পরিস্থিতিতে ইরান আর পরমাণু বোম বানাতে পারবে না। এবার আলোচনা শুরু করা যেতে পারে। Well, Israel is open for negotiation. Prime Minister has said that. The President of the United States has said that. Now that the Iranian nuclear facilities were taken out and were destroyed, we are willing to restart negotiations, provided that Iran commits to meet its commitments vis-a-vis the international community. এর মধ্যে হরমুজ প্রণালী বদলানোর বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। হরমুজ প্রণালী দিয়ে ভারতের 40% তেল আমদানি হয়। কাজেই হরমুজ প্রণালী যদি সত্যিই বন্ধ হয় তার প্রভাব এসে পড়বে ভারতের বাজারেও। ঘুরপথে তেল আমদানির খরচ বাড়বে, ফলে বাড়বে তেলের দামও। নরেন্দ্র মোদী রবিবারই শান্তির বার্তা দিয়েছেন। এখন পুরো পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত। নিউজ টাইম। যুদ্ধ বিধ্বস্ত ইরানে সোনার কাজ করতে গিয়ে আটকে পড়েছেন নদিয়ার শান্তিপুরের 3 বাসিন্দা। সোনার অলংকার তৈরির কারিগর তাঁরা। চিন্তায় তাদের পরিবার সহ গোটা এলাকার মানুষ। পরিবারের মানুষ চাইছেন যেন সরকারের তরফ থেকে উদ্যোগ নিয়ে তাদের সুস্থভাবে ফিরিয়ে আনা হয়। ইরান ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতিতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এবার সেই উত্তাপের আজ এসে পড়ল নদিয়ার শান্তিপুরেও। যুদ্ধ বিধ্বস্ত ইরানে সোনার কাজ করতে গিয়ে আটকে পড়েছেন নদিয়ার শান্তিপুরের 3 ও 9 নম্বর ওয়ার্ডের 3 ব্যক্তি। প্রত্যেকেই সোনার অলংকার তৈরির কারিগর। দীর্ঘদিন থেকেই ইরানে সোনার কাজ করে জীবন জীবিকা চালাচ্ছেন তারা। শান্তিপুর গোপালপুর এলাকার ওই 3 ব্যক্তির নাম আফিরুল শেখ, আশরাফুল শেখ এবং সাবির আলী। বর্তমানে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে ইরানেই আটকে পড়েছেন তারা। ফলে তাদের পরিবার সহ গোটা এলাকার মানুষ চিন্তিত হয়ে পড়েছেন। তাদের পরিবারের লোকজন চাইছেন যেন রাজ্য সরকার উদ্যোগ নিয়ে ফিরিয়ে আনে তাদের পরিজনদের সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনতে সরকারের সাহায্য চাইছেন তারা। কি কাজ করেন উনি? সোনার কাজ করে। আর এপারে আরো একজন? হ্যাঁ, আরো আমার দেওর আছে, আর আমাদের সামনে বাড়ি একজন আছে। মোট 3 জন? হ্যাঁ, মোট 3 জন আছে। তো এই যুদ্ধের পরিস্থিতি হওয়ার পর থেকে কি যোগাযোগ? না না না, সেরকম ভাবে কোনো যোগাযোগ হয়নি। তবে একদিন যোগাযোগ হয়ে বলছিল যে এরকম মাথার উপর দিয়ে দেখছি সব মানে বোমা টোমা ফেলছে, আবার ওই মানে মিসাইল গুলো যাচ্ছে, এরকম বলছিল যে একটু ভয়ও করছে, এরকম বলছিল। যেখানে ছিল সেখান থেকে মানে উপর দিয়ে যাচ্ছে, বোমগুলো ছুটছে, সেগুলো দেখতে পাচ্ছে ওরা। যথেষ্ট মানে আতঙ্কের মধ্যেই তো দিন কাটাচ্ছে। কি বলবেন এই মুহূর্তে, এখন কি চাইছেন? চাই যে সুস্থভাবে বাড়ি ফিরে আসুক, যাতে বাড়ি ফেরানো যায়। তারপর তাদের সাথে যোগাযোগ করেছিলেন? না, যোগাযোগ তো হচ্ছে না। তারা ফোন করেছিল বাড়িতে? বাড়িতে করে, কিন্তু অত কথা হয় না, মানে খুব সামান্য। হ্যাঁ। এখন কি চাইছেন সরকারের কাছে? কি চাইছি যাতে সুস্থভাবে ফিরে আসে। যুদ্ধ বিধ্বস্ত ইরানে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে অপারেশন সিন্ধু শুরু করা হয়েছে। বিশেষ বিমানে এখনো পর্যন্ত 311 জনকে ফিরিয়ে আনা হয়েছে। পাশাপাশি চালু হয়েছে হেল্পলাইন নম্বর ও বিশেষ ইমেল আইডি। নদিয়ার এই 3 শ্রমিকের পরিবারও চাইছে আশরাফুল, সাবির এবং আফিরুলদেরও ফিরিয়ে আনা হোক। নিউজ টাইম। সোমবার ফের উত্তপ্ত হলো বিধানসভার কাজে বাধা দেওয়ার অভিযোগে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয় মনোজ ওরাও, দীপক বর্মন, অগ্নিমিত্রা পাল ও শঙ্কর ঘোষকে। 4 বিজেপি বিধায়ককে মার্শাল ডেকে বিধানসভা থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন স্পিকার। বেরোনোর সময় শুরু হয় ধস্তাধস্তি। সোমবার ফের উত্তপ্ত বিধানসভা। অভিযোগ, মার্শাল ডেকে টেনে হিচড়ে বিধানসভা থেকে বের করে দেওয়া হয়েছে
মনোজ ওরাও, দীপক বর্মন, অগ্নিমিত্রা পল ও শঙ্কর ঘোষকে। ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। সেদিন একটি বিলের উপর আলোচনায় অংশ নিয়েছিলেন বিজেপি বিধায়কেরা, কিন্তু মন্ত্রীর জবাব না শুনে বেরিয়ে যাওয়ায় সমস্ত বিজেপি বিধায়কের বক্তব্য কার্য বিবরণী থেকে বাদ দিয়েছিলেন অধ্যক্ষ। সেই ঘটনার রেশ টেনেই সোমবার তুমুল বিক্ষোভ শুরু হয় বিধানসভায়। স্পিকারের সামনে কাগজ ছিঁড়ে ছুঁড়ে ফেলেন বিজেপি বিধায়কেরা। এই পরিস্থিতিতে বিধানসভার কাজে বাধা দেওয়ার অভিযোগে গোটা অধিবেশনের জন্য 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়। এরপর মার্শাল ডেকে তাদের বিধানসভা থেকে বের করে দেওয়ারও নির্দেশ দেন স্পিকার। বেরোনোর সময় শুরু হয় ধস্তাধস্তিতে বিজেপি বিধায়কেরা আহত হন বলেও অভিযোগ ওঠে। পরে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয়। বিধানসভার ভেতরে এর আগে গৌরাঙ্গবাবু, দেবলীনা হেমব্রম, আব্দুল মান্নান, মনোজ টিক্কা, বড়মণি মাহাতোকে মেরে হসপিটালে পাঠিয়েছিল। আজকে একইভাবে ওরা আমাদেরকে মেরে হসপিটালে পাঠাতে চায়। আর আমরাও ঠিক করেছি, বাংলার এই অপশাসন ক্ষমতার থেকে যদি মুক্তি না দিতে পারি, তাহলে আমরাও বিজেপি করি না। কত বার মারবে, কত দিন মারবে, আমাদের রক্ত শেষ হয়ে যাবে, কিন্তু ওদেরকে আমরা ছাড়বো না। এই বয়স ওদের স্পাইনাল কর্ডে প্রবলেম, পেছন থেকে কলার ধরে টানছে। এই হচ্ছে মার্শালদের ভূমিকা, এবং এই ভূমিকার পেছনে নির্দিষ্টভাবে রাজনৈতিক ডাইরেকশন ছিল, পলিটিক্যাল ডাইরেকশন। বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভব্যতার অভিযোগ করেছেন অধ্যক্ষ। তিনি পাল্টা অভিযোগ করেন মার্শালদের মারধর করে বিজেপি বিধায়ক। সেইটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে এমন হইচই শুরু করলো ওরা, এবং কাগজগুলো ছিঁড়তে আরম্ভ করলো। বাধ্য হয়ে আমি 4 জনকে সাসপেন্ড করেছি। সরকারি যে আমাদের রয়েছেন চিফ হুইপ, তিনি 4 জনের নাম দিয়ে বললেন যে এদের সাসপেন্ড করা হোক। কালকে পর্যন্ত এই সেশন পর্যন্ত তাদের সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড করার পরে ওরা অনেক সময় চিৎকার চেঁচামেচি করলো, কেউ বেরোতে চাইছিল না। তখন আমি মার্শালকে বললাম যে আপনি ওদের বাইরে যেতে বলুন বা বার করে দিন। তাতে আমাদের মার্শালকে এবং অন্যান্য যারা সিকিউরিটি স্টাফ তাদের মারধর করেছে। 10 জনের মতো আহত হয়েছে, চিকিৎসা হয়েছে, মেডিকেল পেপারস আমার কাছে দিয়েছে। এবং তখন বিরোধী দলের নেতা আমার টেবিলের সামনে এসে তিনিও চিৎকার করে বলতে থাকেন যে একজন চশমা ভেঙেছে ধাক্কাতে। আমি একটা এনকোয়ারি করে দেখব। উনি বলেছেন আমাকে দুটোই ইনকোয়ারি করে দেখতে হবে। স্পিকারের এই অভিযোগ মিথ্যে বলে দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা তাদেরকেই মারধর করা হয়েছে বলে জানিয়েছে বিজেপি। 14 জন নাকি আহত হয়েছে আপনাদের মারে। ফলস। এরকম 14 জন, আমাদেরও 28 জন আহত হয়েছে। আমরাও ব্যান্ডেজ বাঁধি। गौतम के ड्रामा नंबर है, इतना सिक्योरिटी है, पुलिस है। বাদল অধিবেশনের শুরু থেকে উত্তপ্ত বিধানসভা। প্রায় প্রতিদিনই বিক্ষোভ, তর্কাতর্কি, ওয়াকআউট চলছে বিরোধীদের। নিয়ম করে সাসপেন্ডও হচ্ছেন বিরোধী দলের বিধায়কেরা। এসব দেখে শুনে অনেকেই প্রশ্ন করছেন, এটা কুস্তির আসর নাকি জনপ্রতিনিধিদের কক্ষ? আইন তৈরি নাকি আইন ভঙ্গ? কি কারণে এখানে আসেন জনপ্রতিনিধিরা? নিউজ টাইম। নিয়ে নিচ্ছে আরো একটা বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এখন একটি ছবি দেখাবো আপনাদেরকে, যেখানে দেখা যাচ্ছে জাতীয় সড়কের পাশে একপাল বুনো হাতির দল। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সোমবার বিকেলে নাকড়াকাটা জলঢাকা নদীর কাছে 17 নম্বর জাতীয় সড়কের পাশে চলে এলো একপাল বুনো হাতির দল। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাতি দেখতে এতটাই ভিড় জমিয়ে ফেলে যে প্রচুর গাড়ি রাস্তার দুপাশে দাঁড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি প্রদীপ সরকার। এবার ডুয়ার্সে নাগরাকাটায় জাতীয় সড়ক 17 নম্বরের পাশে একপাল হাতি। প্রায় 20 থেকে 25টি হাতির পাল এই জাতীয় সড়কের পাশে জলঢাকা নদীর তীরবর্তী এলাকায় এবং জঙ্গল সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতে শুরু করে। বিকেল থেকে এই হাতির পালের রীতিমতো আনাগোনাতে প্রচুর পথ চলতি মানুষের রীতিমতো
ভিড় জমে যায়। প্রচুর মানুষ এখানে আসে ছবি তুলতে, কেউ বা সেলফিও করে। তাদেরকে রীতিমতো সামাল দিতে হিমশিম খেতে হয়েছে পুলিশ এবং বন দপ্তরকে। এই ঘটনায় বন দপ্তর কিন্তু পরিষ্কার জানিয়েছে যে যতক্ষণ না সন্ধে হচ্ছে ততক্ষণ এই হাতির পালকে জঙ্গলে ফেরানো অসম্ভব। তার মধ্যে নাংরাকাটা থানার পুলিশ এই হাতিদেরকে রীতিমতো জঙ্গলে ফেরাতে বন দপ্তরকে সাহায্য করতে, উৎসুক জনতার ভিড়কে সামাল দিতে তাদেরকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে। প্রচুর মানুষকে সরাতে হয়েছে, দুপাশে প্রচুর গাড়ি ঘোড়া দাঁড়িয়ে যায়, যে কারণে তারা নেমে ছবি করে। বন দপ্তরের কাজে কিন্তু ব্যাঘাত হয়। শেষ পর্যন্ত সন্ধ্যা নামতে হাতির পালকে ডুয়ার্সের যে ডাইনার জঙ্গলে ফেরাতে সক্ষম হয় বন দপ্তর। প্রদীপ সরকারের রিপোর্ট, নিউজ টাইম, জলপাইগুড়ি। বেঙ্গল লাইন আজকের মতো এই পর্যন্তই। এরপর দেখুন নিউজ এক্সপ্রেস। রাত ৮টায় দেখুন নেশন টাইম বৃষ্টির সঙ্গে।